জেনে নেব। তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিসে যাব, যেটা পরীক্ষাতে আসে। আর পরীক্ষায় যেটা আসে সেটা পাওয়ার জন্য তোমাকে কিছু বেসিক নিয়ম কানুন আছে, নিয়ম কানুনগুলো অবশ্যই জানতে হবে। বেসিক নিয়ম কানুনটা না জানলে কিছুই পারবে না। তাহলে অনেকে হয়তো জয়েন করেছে, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। এবং আমরা এখনই শুরু করব যে পাংচুয়েশন। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন কি? বিরাম চিহ্ন। এটার বাংলা হচ্ছে বিরাম চিহ্ন। স্যার আদাব। আদাব। পাংচুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন, বা এটা আমাদের গ্রামারের শেষের যে এটা প্রশ্নটা, শেষের প্রশ্নটা আমাদের অ্যান্সার করার জন্য এটা আসে, যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন, এর মধ্যে ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করো তাহলে ক্লাসটা, সবার অডিওটা মিউট করে শোনো। সবার অডিওটা মিউট করে দাও, মিউট করে খেয়াল করো। তাহলে আমরা প্রথমে দেখবো যে পাংচুয়েশন শব্দের অর্থ কি। পাংচুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন। আমরা যখন একটা প্যাসেজ লিখি সেখানে কখনো আমাদের ফুল স্টপ, কখনো কমা, কখনো কোশ্চেন মার্ক, কখনো এক্সক্লেমেশন মার্ক, এই বারগুলো ইউজ করতে হয়। তোমাদের একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের মধ্যে ওই মার্কগুলো দেওয়া থাকবে না, তোমাদেরকে দিতে হবে। একই প্যাসেজে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে পাংচুয়েশন এবং কোথাও ক্যাপিটালাইজেশন, কোথায় কোথায় বড় হাতের অক্ষর হয়। হ্যাঁ, এই অক্ষরগুলো তোমাদেরকে ঠিক করে দিতে হবে। তো আমরা আসি প্রথমে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কিছু নিয়ম, এগুলো আমরা আগে শিখি, তারপরে আমরা প্র্যাকটিসে যাচ্ছি। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কিছু ইম্পর্টেন্ট নিয়মটা আমরা শিখছি। আচ্ছা, তাহলে নিয়মটা কি? এক নম্বর রুলটা আমাদের কি আছে দেখো, রুল ওয়ান। তাহলে রুল ওয়ানে আমরা যাই। রুল ওয়ান হচ্ছে ফুল স্টপ। রুল ওয়ান হচ্ছে ফুল স্টপ, দেখা যাচ্ছে? রুল ওয়ান হচ্ছে কি আছে? ফুল স্টপ। ফুল স্টপটা আমরা কখন ব্যবহার করি? একটি সম্পূর্ণ বাক্যের শেষে, একটা বাক্য যখন শেষ হয়ে যায় তখন আমরা এখানে ফুল স্টপ ব্যবহার করি। একটি বাক্যের, সম্পূর্ণ বাক্যের শেষে, একটা বাক্য যখন সম্পূর্ণ হয় এবং শেষ হয়ে যায় তখন আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন একটা উদাহরণ খেয়াল করো, হি ইজ আ গুড বয়। এই বাক্যটা যখন শেষ হয়ে গেছে, তাহলে বাক্যটা শেষ হয়ে গেলে শেষে আমাদের একটা ফুল স্টপ দিতে হবে। এক নম্বর ক্লিয়ার? আমি এই নিয়মগুলো খুব দ্রুত যাব, পরে তোমাদের একটা প্র্যাকটিস করাবো। আগে নিয়মগুলো আমি একটু চেষ্টা করবো দ্রুত শেষ করার জন্য। ওকে স্যার। ঠিক আছে? নিয়মগুলো আগে আমরা দ্রুত শেষ করবো। তাহলে এক নম্বর হচ্ছে ফুল স্টপ। তাহলে ফুল স্টপ কোথায় বসে? ফুল স্টপটা কোথায় বসে? ফুল স্টপটা বসে হলে একটা বাক্য, সম্পূর্ণ একটা বাক্য শেষ হয়ে শেষে। গেলেই আমাদেরকে ফুল স্টপ দিতে হয়। সম্পূর্ণ বাক্য শেষে ফুল স্টপ। হ্যাঁ, কমা এরপর বুঝতে আছে দিতে কি? হয়। একটা হচ্ছে কমা। কমাটা কি? বাক্যের মধ্যে ছোট বিরতি, মানে সামান্য একটু বিরতি যদি দিতে হয়, আমাদের একটা বাক্য আছে তার মধ্যে সামান্য বিরতির জন্য ইউজ করতে হয় কমা। যেমন ধরো, আই বট অ্যাপলস, অরেঞ্জেস অ্যান্ড ব্যানানাস। তাহলে এখানে তিনটা শব্দ আছে। অ্যাপলস, আই বট আমি কিনেছিলাম, অ্যাপলস, অরেঞ্জেস অ্যান্ড ব্যানানাস। তাহলে এখানে এই যে অ্যাপলস, অরেঞ্জেস অ্যান্ড ব্যানানাস, তাহলে অ্যাপলস এর পর একটা কমা হবে, অরেঞ্জের পর একটা কমা হবে, তারপরে এন্ড দিয়ে ব্যানানাস। তাহলে তিনটা এক্সাম্পল যখন আমরা দিচ্ছি, তো অবশ্যই আমাদের এখানে কি করতে হবে? একটা কমা ব্যবহার করতে হবে, ছোট বিরতি। কমা মানে হচ্ছে এখানে বলা আছে যে ছোট বিরতি। কোথায় ইউজ হয় এটা সহজে বুঝবা। এটা খুব কঠিন কিছু না। কোশ্চেন মার্কটা আমরা কোথায় ইউজ করি লেখা আছে দেখো, প্রশ্নবোধক বাক্যের শেষে। একটা বাক্য যখন প্রশ্ন করি আমরা তখন এখানে ইউজ করি কোশ্চেন মার্ক। এটা একটা পাংচুয়েশন মার্ক। এই কোশ্চেন মার্কটা আমরা ব্যবহার করি হচ্ছে এই যে কোশ্চেন মার্ক কোথায় হবে? প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য যেটা আছে সেটার মধ্যে আমরা ব্যবহার করি প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক। যেমন হোয়াট ইজ ইউর নেম। তাহলে হোয়াট ইজ ইউর নেম এখানে কি? একটা প্রশ্ন না? তাহলে প্রশ্নের পরে কি দেবে? একটা ইয়েস স্যার। কোশ্চেন মার্ক দিতে হবে। চার নম্বর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন। এটা আমরা কোথায় ব্যবহার করি? বিস্ময়, আনন্দ, দুঃখ বা আবেগ প্রকাশে ব্যবহৃত হয়। বিস্ময়, বিস্ময় মানে তুমি হয়তো কোনো একটা জায়গায় খুব অবাক হয়ে গেছো, অথবা কোনো আনন্দ প্রকাশ করেছো, অথবা দুঃখ, অথবা কোনো আবেগ। এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করি
এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ এখানে আশ্চর্যবোধক চিহ্ন। এটা আমরা আশ্চর্যবোধক চিহ্ন আমরা ব্যবহার করি, যেমন হোয়াট আ বিউটিফুল ডে, হোয়াট আ বিউটিফুল ডে, দিনটি কত সুন্দর। তাহলে এখানে শেষে আমাদের কি লাগবে? এক্সক্লেমেশন মার্ক, বা এটা হলো আশ্চর্যবোধক চিহ্ন, যেটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার হয়। ক্লিয়ার? 4 নম্বর। 4 নম্বর কি বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, 5 নম্বরে যাও তাহলে। কোলন, এখানে একটা এটা হচ্ছে কোলন। তালিকা, ব্যাখ্যা বা উদ্ধৃতি শুরু করার আগে ব্যবহৃত হয়। কোন একটা তালিকা বা কোন একটা ব্যাখ্যা বা উদ্ধৃতি, হ্যাঁ, কার একটা কথা শুরু করার আগে আমরা এটা ব্যবহার করি কোলন বলা, এটাকে কোলন। যেমন হি হ্যাজ 3 পেটস, হি হ্যাজ, এই যে পাশে উদাহরণ আছে, হি হ্যাজ 3 পেটস, তাহলে তার 3টা পোষা প্রাণী আছে। 3 পেটস, তার 3টা পোষা প্রাণী। এখন এই 3টা পোষা প্রাণী যখন আমি নাম বলবো, তার আগে আমাদের এই যেখানে একটা এই কোলন দিতে হবে, এই যে একটা কোলন। তাহলে যখন আমি 3টা উদাহরণ দেবো, উদাহরণ দেওয়ার আগে আমাদের এখানে একটা কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। হি হ্যাজ 3 পেটস, কোলন দিয়ে তারপরে আ ক্যাট, আ ডগ অ্যান্ড আ প্যারট। তাহলে এখানে আমাদের হি হ্যাজ 3 পেটস লেখার সময় এইখানে আমাদের একটা অবশ্যই একটা কোলন ব্যবহার করতে হবে। কোথায় বা তালিকা, ব্যাখ্যা বা কোনো উদ্ধৃতি শুরু করার আগে এটা ব্যবহার করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা মনে রাখতে হবে যে কোলন আমাদের মাঝে মধ্যে ইউজ করতে হয়, কোলন। এরপর আছে আমাদের নাম্বার 6, সেমিকোলন। দুইটি ঘনিষ্ঠ সম্পর্কিত বাক্য যুক্ত করতে, দুইটা বাক্য যুক্ত করতে আমাদের সেমিকোলন ইউজ করতে হয়। যেমন তোমার এখানে আছে, ধরো আই ওয়েন্ট টু দা মার্কেট, এর একটা বাক্য। আই ওয়েন্ট টু দা মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, এর একটা বাক্য। আবার ইট ওয়াজ ভেরি ক্রাউডেড, এটা ছিল খুবই ক্রাউডেড, মানে জনবহুল ছিল জায়গাটা। তার আমি মার্কেটে গিয়েছিলাম এবং এই মার্কেটটা ছিল খুবই কোলাহলপূর্ণ, ক্রাউডেড, কোলাহলপূর্ণ। তাহলে এই দুইটা বাক্যকে যখন আমরা একসাথে বলবো, এই দুইটা বাক্যের মাঝখানে আমাদের একটা চিহ্ন ইউজ করতে হবে, সেটা বলা হয় সেমিকোলন। এই যে সেমিকোলন, সেমিকোলন হচ্ছে এরকম এরকম দিয়ে, এই যে উপর একটা এরকম একটা ফোঁটা আছে, এটা বলা হয় সেমিকোলন। ইয়েস স্যার। তাহলে দুইটা বাক্যকে আমরা একই ধরনের দুইটা বাক্যকে যুক্ত করতে মাঝখানে আমরা একটা চিহ্ন ব্যবহার করি, এটা বলা হয় সেমিকোলন। হ্যাঁ, তাহলে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, তারপর সেমিকোলন দিয়ে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড। এই হলো তোমার সেমিকোলনের ব্যবহার। এটা খুবই ইম্পর্টেন্ট, 7 নম্বর। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো আমাদের অ্যাপোস্ট্রোফি। তাহলে অ্যাপোস্ট্রোফি, হ্যাঁ, এই অ্যাপোস্ট্রোফি কোথায় আছে? মালিকানা বা সংক্ষিপ্ত রূপ বোঝাতে। আমরা কোনো একটা জিনিসের সংক্ষিপ্ত রূপ বোঝাতে ব্যবহার করি অ্যাপোস্ট্রোফি। এখানে বাংলায় লেখা আছে, খেয়াল করো, বাংলায় কি লেখা আছে? মালিকানা বা সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপে আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, সংক্ষিপ্ত রূপে আমরা এই জিনিসটা সাধারণত ব্যবহার করি, যে যেমন ইটস রেইনিং আউটসাইড। এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে দেখো, ইটস রেইনিং আউটসাইড, ইটস রেইনিং আউটসাইড। তাহলে এখানে আমাদের এই জিনিসটা খেয়াল করো, ইটস রেইনিং আউটসাইড, তাহলে এই যে আমরা যে লিখলাম ইটস, এই যে ইটস, এটাই হলো সংক্ষিপ্ত রূপ। এই যে ইটস, এই সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে আমরা একটা অ্যাপোস্ট্রোফি ইউজ করি, ইটস। আসলে এটা বাংলা কি হবে? এটা বাংলা হবে ইট ইজ, ইট, এটা হবে ইট ইজ। ইট ইজ। হ্যাঁ, তাহলে এটা হবে ইট ইজ। এটারই সংক্ষিপ্ত রূপ যখন আমরা ব্যবহার করবো, তখন এখানে একটা চিহ্ন দিতে হবে, এটা হলো অ্যাপোস্ট্রোফি, ইটস। তাহলে হুম। ইট ইজ কে আমরা আহ, সংক্ষিপ্ত আকারে ব্যবহার করলাম। ধরো এরকম আই। ইট, এই যেখানে একটা চিহ্ন দিলাম, চিহ্ন দিয়ে আমরা এখানে লিখলাম এস, তাহলে এটা কি হয়ে গেল? ইটস। তাহলে ইটস লিখতে যে আমরা কি করলাম? একটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলাম, ইট ইজ, ওটাকে সংক্ষেপে লিখলাম ইটস। যখন আমি সংক্ষেপে লিখবো তখন উপর একটা চিহ্ন দিতে হয়, এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রোফি। ক্লিয়ার? ইয়েস স্যার। অ্যাপোস্ট্রোফি, এটা মনে রাখো। 8 নম্বর হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, 8 নম্বরটা আমাদের। 8 নম্বর আসলে এটা অনেক লাগে, তোমাদের পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট আসবে, পরীক্ষাতে এটা ইউজ করতে হবে। পরীক্ষাতে যেটা আসবে তার মধ্যে এগুলো থাকবেই, খুবই ইম্পর্টেন্ট। 8 নম্বর, এটা হলো কোটেশন মার্ক। এটা হচ্ছে কোটেশন মার্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের কিন্তু এটা লাগবেই, পরীক্ষাতে আসবে, ভেরি ভেরি ইনভার্টেড ইম্পর্টেন্ট। কমা না? ইনভার্টেড কমা, হ্যাঁ, এটা কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা। এটা কোথায় ব্যবহার হয়? এটা হলো আমরা যখন কারো একটা কথা বা উদ্ধৃতি, কারো বক্তব্য বা উদ্ধৃতি চিহ্নিত করি, যে একজন মানুষ একটা কথা বলছে, সে যে কথাটা বলল, এই সম্পূর্ণ কথাটাকে আমাদেরকে
এই দুইটা চিহ্ন দিয়ে আটকে দিতে হয়। এটা বলা হয় ইনভার্টেড কমা। ঠিক আছে, ইনভার্টেড কমা। হ্যাঁ, এটা হলো ইনভার্টেড কমা। তাই ইনভার্টেড কমাটা কোথায় ইউজ করি? ইনভার্টেড কমা আমরা ব্যবহার করি কোথায়? ইনভার্টার ব্যবহার করি, ধরো একজন একটা কথা বললো, হ্যাঁ, একজনে কি করছে, একটা কথা বলছে, কথাটা, তার কথাটা, সম্পূর্ণ কথাটা আমরা দেখবো একজন লোককে সম্পূর্ণ যে কথাটা বললো, ওই সম্পূর্ণ কথাটাকে আমরা এই কোটেশন মার্ক বাইরে ইনভার্টেড কমা দিয়ে আমরা আটকে দিই। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হি সেইড। খেয়াল করে, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে এটা খুবই আসবে, ইম্পর্টেন্ট। তোমাদের অডিওটা মিউট করে রাখো সবাই, সবাই মিউট করে রাখো। তাহলে এখানে উদাহরণটা খেয়াল করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে সবসময় আসে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন হি সেইড, সে বলেছিল, হি সেইড। তাহলে হি সেইড এর পরে একটা কমা হবে, এটা মনে রাখবা। হি সেইড এর পরে, তাহলে সে বলেছিল, তাহলে সে বলেছিল, এই বলেছিল পরে একটা কমা দেব, কমা দেওয়ার পরে সে যা বললো সম্পূর্ণটাকে আমরা এই যে ইনভার্টেড কমা দিয়ে আটকে দেবো। আই এম হ্যাপি। তাহলে সে বলেছিল আমি সুখী। তাহলে সে কি বলেছিল? সে বলেছিল আমি সুখী। তাহলে তার কথাটা কি? সে যে কথাটা বললো সেটা হচ্ছে আমি সুখী, আই এম হ্যাপি। তাহলে আই এম হ্যাপি এই কথাটা কে বলছে? সে বলেছিল। তাহলে তুমি একটা দিবা কমা, হি সেইড, এই যে হি সেইড এর পরে দিবা কমা, তারপরে আই এম হ্যাপি এই কথাটাকে ইনভার্টেড কমা দিয়ে আমরা আটকে দেব। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের কাজে লাগবে অনেক। হ্যাঁ, এটা আমি একটা উদাহরণ দিলাম, আর প্র্যাকটিসের মধ্যে দেখাবো, তোমাদের যেগুলো পরীক্ষাতে আসে সেগুলোর মধ্যে দেখাবো। এরপর যে হাইফেন, এটা বেশি ইম্পর্টেন্ট হতো না, এটা আমি আলোচনা করলাম না। হাইফেন ড্যাশ, ড্যাশ দেওয়ার আগে হঠাৎ ভাব পরিবর্তন বা জোর বোঝাতে ব্যবহৃত হয় ভাব। হ্যাঁ, হাইফেনটা একটু বলে দিই, দুটি শব্দ যুক্ত করতে, দুটি শব্দ যুক্ত করতে, দুটো শব্দ যুক্ত করতে বা সংখ্যা শব্দ বিভক্ত করতে ব্যবহৃত হয়। যেমন মাই ফাদার ইন ল, এই দেখো, মাই ফাদার ইন, মাই ফাদার ইন ল, এখানে আমরা কি করছি, মানে মাদার ইন ল, এই মাদার ইন ল, এই যে মাঝখানে একটা যে চিহ্নটা ব্যবহার করছি, এটা বলা হাইফেন। হ্যাঁ, এটা হচ্ছে হাইফেন। তারপরে ইট ইজ 21 ইয়ার ওল্ড ম্যান, এই যে 21 লিখতে আমরা কি করছি, একটা হাইফেন ব্যবহার করছি, এটা খুব একটু কম ইউজ হয়। তারপর ড্যাশ, হঠাৎ ভাব পরিবর্তন বা জোর বোঝাতে ভাব ব্যবহৃত হয় ড্যাশ। যেমন হি ওয়াজ গোয়িং টু স্পিক, এখানে একটু তুমি একটু ড্যাশ দিয়ে তারপর বাট, হি ওয়াজ গোয়িং টু স্পিক, সে কথা বলছিল, বাট স্টপ সাডেনলি, কিন্তু হঠাৎ করে সে থেমে গেল, সে কথা স্যার, বলছিল। হ্যাঁ, হাইপেন আর ড্যাশ কি এক? না না, হাইফেন আর ড্যাশ এক না, ওই হাইফেনটা হলো ছোট, ড্যাশটা একটু বড়। এই যে হাইফেনটা একটু ছোট, তাই না? আর ড্যাশটা কি একটু বড়। ড্যাশটা কোথায় যায়? হি ওয়াজ গোয়িং টু স্পিক, সে কথা বলছিল, একটু থেমে গেল, বাট, বাট স্টপ সাডেনলি, কিন্তু হঠাৎ করে থেমে গেল। তাহলে বাট থেকে, বাটের এই কথাটা বলার আগে আমরা একটা হাইফেন ইউজ করি, এই ড্যাশ ইউজ করি, ড্যাশ। হ্যাঁ, হি ওয়াজ গোয়িং টু স্পিক ড্যাশ, বাট স্টপ সাডেনলি, কিন্তু সে হঠাৎ করে থেমে গেল। এইগুলো ইউজ